আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু মার্ক্সীয় অর্থনীতি। 2021 সালে পরিপ্রেক্ষিতে এই তত্ত্বের প্রয়োজন সারা পৃথিবীতে বিভিন্ন দেশে মানুষ আরো বিশেষ করে বুঝতে শিখেছে। এই মুহূর্তে মার্ক্সের ক্যাপিটাল একটি জনপ্রিয় বই, বহু দেশে এটার চর্চা করা হচ্ছে, পড়া হচ্ছে। কি ঘটেছে 2021-এ? এর পেছনে আমাদের কি আছে? কোভিড অতিমারি এবং তার আগে প্রাক অতিমারি মহামন্দা, দীর্ঘতম মহামন্দা, যার প্রকোপ থেকে সারা পৃথিবীর দেশগুলো বেরোয়নি। এই পরিপ্রেক্ষিতে 2020-21-এ দাঁড়িয়ে যে রচনাগুলি, যে গবেষণা পত্রগুলো বেরিয়েছে, যে লেখাগুলো, বইগুলো বেরিয়েছে, তার মধ্যে একটা অংশ হলো যে মার্ক্সের তত্ত্বে আবার ফিরে যাওয়া যাক। মার্ক্সের তত্ত্বে আবার ফিরে যাওয়া যাক, এটাকে বলা হচ্ছে মার্ক্সিজম ইন দ্য এজ অফ ক্যাটাস্ট্রফি। তার নতুন করে তার প্রয়োজন ফিরছে অর্থনীতির দুনিয়াতে। তার কারণ পুঁজিবাদী অর্থনীতি যে পরিপ্রেক্ষিত তৈরি করেছে, সেই পরিপ্রেক্ষিত বোঝার মতন যন্ত্রপাতি পুঁজিবাদী তত্ত্বের মধ্যে নেই। একটার পর একটা সংকট হয়েছে এবং পুঁজিবাদী অর্থনীতির দুনিয়া সেটা সমাধান করতে অক্ষম হয়েছে। আবার একটা সংকট কাটাতে নতুন সংকটে চলে গেছে। এটাই হচ্ছে পরিপ্রেক্ষিত। পুঁজিবাদ নগ্ন হয়ে গেছে বললে পরিষ্কার করে বলা হয়। 1997 সালে সামির আমিন উনি বলেছিলেন যে পুঁজিবাদী দুনিয়া, পুঁজিবাদ যেদিকে যাচ্ছে, তারা কতগুলো জায়গায় নিজেদেরকে তারা বিস্তৃত করবে। এই যে জায়গাগুলোতে বিস্তৃত করবে তার ভিতরে একচেটিয়া ফিনান্স পুঁজি যেরকম আছে, ঠিক সেরকম পরিবেশ আছে, ঠিক সেরকম ভাবেই রয়েছে আরো ছোট ছোট উৎপাদনের ব্যবস্থা, বাণিজ্য। এই সব কটার কথাই তিনি বলেছেন। এই কথাগুলো যখন আমরা পড়ি বা বলি, পুরনো একটি বই, কার্ল মার্ক্সের ক্যাপিটাল বা পুঁজি এই গ্রন্থের আগে 1844 সালে কার্ল মার্ক্স লিখেছিলেন ইকোনমিক অ্যান্ড ফিলসফিক ম্যানুস্ক্রিপ্টস। এই বইটিতে তিনি স্পষ্ট করে কতগুলো কথা বলেছিলেন। ঠিক এর আগেও আরেকটি বই লিখেছিলেন গ্রুন্ডরিস, যেটা এই ক্যাপিটালের আগে, যেটা ক্যাপিটালের প্রথম দিককার বই, প্রথম দিককার চিন্তা ভাবনাগুলো এর ভেতরে আছে বলা যায়। কিন্তু যে কথাটা এখানে পরিষ্কার হয়ে আসছে যে শ্রমের উপরে পুঁজির দখলদারি এবং শ্রমের উপর পুঁজির শাসন আর পুঁজিবাদীর উদ্দেশ্য, এই দুটো মিলিয়ে পুঁজিবাদের বিকাশকে বুঝতে হয়। পুঁজিবাদী তার নিজস্ব মুনাফা দেখে চলবে এবং তার নিজস্ব মুনাফা ছাড়া তার আর কোনো রকম কোনো লক্ষ্যমাত্রা বা উদ্দেশ্য নেই। কৃষিতে, শিল্পে, পাইকারি পণ্য ব্যবস্থায়, খুচরো পণ্য বাণিজ্যে, সর্বত্র প্রতিটি জায়গায় কোনো জায়গা, কোনো এলাকা বাকি না রেখে, কোনো ক্ষেত্র বাকি না রেখে পুঁজিবাদী ব্যবস্থা মুনাফা খোঁজার চেষ্টা করবে। কি হবে? এই মুনাফা যখন বাড়ে তখন কি হয়? খুব সোজা ভাষায় বলতে আমরা যেটা বুঝি যে শ্রমিকের শোষণ, আমি সেই জায়গায় আসছি, শোষণ তো হয়, কিন্তু ব্যবস্থার কি হয়? সেই ব্যবস্থা কি থাকে? সেখানে মোট মূল্যটা বেড়ে যায়।
যেটাকে মার্কস বলেছেন টোটাল ভ্যালু, মোট মূল্য বেড়ে যায়। মোট মূল্য বেড়ে যায়, কিন্তু সেই ব্যবস্থাকে জিইয়ে রাখার জন্য প্রয়োজনীয়, যেটাকে রিপ্রোডাকশন বলেছেন মার্কস, তার প্রজনন করার মতন ক্ষমতাটা তার কমে আসে। প্রজনন করার মতন ক্ষমতা কমে আসে, তাকে বর্ধিত করার মতন ক্ষমতাও কমে আসে। প্রজনন করতেই তাকে মুনাফা প্রতি ক্ষেত্রে বাড়িয়ে যেতে হয়। আমাদের দেশেও আমরা দেখলাম যেভাবে কৃষি ক্ষেত্রে বাণিজ্য ঢোকানোর চেষ্টা হলো, যেভাবে খুচরো পাইকারি বাণিজ্যে ঢুকে যাচ্ছে পুঁজি, কর্পোরেট পুঁজি, কৃষির, শিল্প, প্রতিটি ক্ষেত্র, কোনো ক্ষেত্রই তারা বাকি রাখছে না। কর্পোরেট পুঁজির প্রসঙ্গেতেও আমি একটু পরে আসছি, কিন্তু প্রকৃতিও আজকে বিনষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সম্প্রতি গ্লাসগোতে যে পরিবেশ সম্পর্কে আলোচনা, যে আলোচনা চক্র এবং যে চুক্তি হলো, সেই চুক্তিতেও কিন্তু এই পরিবেশের কথাটা এসেছে। এই পরিবেশও আজকে বিপর্যস্ত। কেন? তার কারণ তার পুঁজিবাদী ব্যবস্থার মুনাফা বাড়ানো ছাড়া আর কোনো দিকে তারা তাকায় না। অর্থাৎ সামাজিক অর্থনীতি, সমাজ, তার যে লক্ষ্যমাত্রা আর পুঁজিবাদীর যে লক্ষ্যমাত্রা, এ দুটো এক নয়। কখনো একটি পুঁজিবাদী ব্যবস্থা সমাজকে ভালো রাখার জন্য কাজ করতে পারে না। এটা পুঁজিবাদের তত্ত্বে নেই। এই তত্ত্ব কোথা থেকে এসেছে? এই তত্ত্বের কথা কারা বলেছেন? নিঃসন্দেহে কার্ল মার্কস। প্রথম দিকে যখন কার্ল মার্কসের এই অর্থনীতির তত্ত্ব এলো, তখন সে তত্ত্ব বিকল্প হিসেবে এলো। মার্কস নিজের তত্ত্বকেই বিকল্প বলেছিলেন এবং বলেছিলেন এটি সমালোচনামূলক একটি বিকল্প। সমালোচনামূলক বিকল্পর অর্থ হলো ক্রিটিক। যে রাজনৈতিক অর্থনীতি ছিল, ধ্রুপদী রাজনৈতিক অর্থনীতি ছিল, তার বিকল্পে দাঁড়িয়ে মার্কসের অর্থনীতির তত্ত্ব। বিকল্পটা কি? অন্য তত্ত্বগুলো পুঁজিবাদী অর্থনীতিকে বোঝার চেষ্টা করেছিল। মার্কসও পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা এবং অর্থনীতিকে বুঝবার চেষ্টা করেছিলেন। পুঁজির দৃষ্টিভঙ্গি দিয়ে একভাবে অর্থনীতিকে দেখা যায়, আর শ্রমের দৃষ্টিভঙ্গি দিয়ে আরেকভাবে অর্থনীতিকে দেখা যায়। মার্কস কিন্তু শ্রমিক আর শ্রমের মধ্যে তফাৎ করেছিলেন। শ্রমিক আর শ্রমের মধ্যে তফাৎ হয়ে যায় যখন একটি পণ্য উৎপাদিত হয়। পুঁজিবাদী ব্যবস্থা, পুঁজিবাদী অর্থনীতির ভিত্তি হলো পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা। এটি একটি বিশেষ ধরনের উৎপাদন ব্যবস্থা। এছাড়াও অন্য ধরনের উৎপাদন ব্যবস্থা সম্ভব। সমাজতান্ত্রিক দুনিয়ায় দেখিয়েছে সম্ভব, অন্য অনেকগুলো দেশও দেখাচ্ছে তা সম্ভব। অর্থাৎ শুধুমাত্র মুনাফার দিকে তাকিয়ে যে উৎপাদন ব্যবস্থা টিকে থাকে, সমাজের, মানুষের, প্রকৃতির বা অন্য কোনো রকমের কোনো কিছুর কথা মাথায় না রেখে শুধুমাত্র মুনাফার কথা ভেবে যে ব্যবস্থা বহাল থাকে, সেটাই পুঁজিবাদীর ব্যবস্থা, সেটাই পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা। মার্কস যখন পুঁজিবাদী অর্থনীতির ব্যাখ্যা করতে গেলেন, নিজেকে বলেছিলেন ক্রিটিক। ওনার বইয়ের নামও ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি, রাজনৈতিক অর্থনীতির সমালোচনামূলক আলোচনা। এই অর্থনীতির বিকল্প বলবো, এই অর্থনীতিকে আমরা কি বিকল্প অর্থনীতি বলবো? না, বলবো না।
এটা নিয়ে অনেক আলোচনা আছে। যারা মূল ধারার অর্থনীতি নিয়ে আলোচনা করেন তারা এটিকে বিকল্প বলেন, কারণ তারা ওই পুঁজিবাদের মুনাফাটা নিয়েই আলোচনা করেন। মুনাফা কিভাবে বাড়বে, তাদের অর্থনীতির মধ্যে কিন্তু এই আলোচনাগুলো অন্য অর্থনীতির কথা বলে। আজকের দুনিয়ায় দাঁড়িয়ে পুঁজিবাদের এই ধ্বংসাত্মক রূপের সামনে দাঁড়িয়ে এই মার্ক্সীয় অর্থনীতির মতন অন্য অর্থনীতির প্রয়োজনের কথা চারপাশে শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। পুঁজিবাদী দুনিয়া বা পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থাটা কিরকম উৎপাদন ব্যবস্থা, এটাই মার্ক্সের ব্যাখ্যা। যারা মূল ধারার অর্থনীতির চর্চা করেন তারা এটা ব্যাখ্যা করেননি, এই ব্যাখ্যা নেই তাদের কাছে, এই ব্যাখ্যা তারা করতে জানেনি। তারা শুরু করেছেন মুনাফা থেকে, মুনাফা বাড়ানো থেকে শুরু করেছেন। ঠিক সেই কারণে তারা তাদের কাছে সেই অর্থনীতিতে মূল্য এই কথাটা নেই, দাম আছে। মূল্য বলতে একটি পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় কতটা মূল্য তৈরি হলো আর সে পণ্যের বাজারের দাম, এই দুটো এক নয়। মার্ক্সের তত্ত্বে এই মূল্য থেকে দাম নির্ধারিত হয়। বাজারে যে দাম নির্ধারিত হয় সেটা বিনিময় যোগ্যতার উপরে নির্ভর করে, কিন্তু এই বিনিময় যোগ্যতা যখন হচ্ছে, এই বিনিময় যোগ্যতার মাপকাঠিটা কি, এটাই মার্ক্সীয় অর্থনীতির তত্ত্ব। এবারে চলে আসি যে বিকল্প হয়েও আত্মপ্রকাশ যখন করেছেন তখন এই মূল্য নির্ধারণ করাটাই মার্ক্সের উদ্দেশ্য ছিল। এটাকে বলা হয় মার্ক্সীয় অর্থনীতির মধ্যে মূল্যর তত্ত্ব। বাজারে জিনিস নিয়ে বিক্রেতা ক্রেতা গেল এবং দামে, যে দামে বিক্রি করলো সে দামের পেছনে কি আছে, ওই দামটা থেকেই শুরু হয় তথাকথিত মুনাফার অর্থনীতি। কারণ মুনাফা যে করছে সে ওই দাম থেকে শুরু করছে, দামের আগের ঘটনাক্রম তার জানার দরকার নেই, আগের প্রক্রিয়া, অর্থনীতির প্রক্রিয়া তার জানার দরকার নেই। এটাই হলো, এই প্রক্রিয়া জানতে গেলে আমাদের জানতে হবে মার্ক্সের শ্রমের ভিত্তিতে মূল্যের তত্ত্ব, লেবার থিওরি অফ ভ্যালু, মূল্যের শ্রমের ভিত্তিতে মূল্যের তত্ত্ব। খুব স্পষ্ট কথায় মার্ক্সের তত্ত্বে বোঝা যায় যে পুঁজির কোনো মূল্য তৈরি করার ক্ষমতা নেই। শ্রম ছাড়া পুঁজি একা মূল্য তৈরি করতে পারে না। সেই কারণে পুঁজি শ্রমকে মুনাফার জন্য নিয়ন্ত্রণ করে। শ্রমকে নিয়ন্ত্রণ না করলে তার মূল্য তৈরি করার কোনো ক্ষমতা নেই, আর মূল্য না তৈরি হলে সেই জিনিসের, সেই পণ্যের কোনো বিনিময় যোগ্যতা নেই, কোনো বাজার নেই। বাজার নেই মানে তার দাম নেই, দাম নেই মানে তার মুনাফা নেই। সুতরাং পুঁজি কোনো মূল্য তৈরি করতে পারে না। এই কথাটা কোনো পুঁজিবাদীর অর্থনীতির বইতে বা খাতায় লেখা নেই যে পুঁজি অর্থ তৈরি করতে পারে না, পুঁজি মূল্য তৈরি করতে পারে না। পুঁজিবাদকে নিজেকে টিকিয়ে রাখতে গেলে শ্রমের প্রয়োজন এবং একমাত্র শ্রমের প্রয়োজন। কি ধরনের শ্রমের প্রয়োজন, কেন শ্রমের প্রয়োজন? তাহলে এই শ্রম দিয়ে যখন উৎপাদন হয়
তখন তাতে তো আরো অনেক উপাদান লাগে। এই উপাদান কোথায়? এই উপাদান বা যেটাকে মিনস অফ প্রোডাকশন বলে, উৎপাদন করার জন্য যে প্রয়োজনীয় কাঁচামাল এবং যে উপাদানগুলো, এই উপাদানগুলো কিন্তু শ্রমিকের কাছে থাকে না, শ্রমের কাছে থাকে না। এইগুলো পুঁজিবাদ বা পুঁজিবাদীর কাছে থাকে, পুঁজির কাছে এগুলো থাকে। সেই কারণেই এই ব্যক্তিগতভাবে এইগুলোর ওপর অধিকার আছে বলেই এই উৎপাদনের অন্যান্য কাঁচামাল এবং উৎপাদনের অন্যান্য যে বিষয়গুলো, অন্যান্য উপাদানের ওপরে উৎপাদন তৈরি করবার যে অন্য বিষয়গুলি লাগে, এইগুলোর ওপর তার অধিকার আছে। এই অধিকার এবং যেটা শ্রমের নেই বা শ্রমিকের নেই, শ্রমিকের কিছুই নেই, সেই কারণেই এই অধিকারের ফলেই কিন্তু পুঁজি শ্রমকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে। এটাকে মার্কসের তত্ত্বে আছে ওনারশিপ অফ মিনস অফ প্রোডাকশন, যেটা শ্রমের নেই। শ্রমের হাতে এই মালিকানা নেই, পুঁজির হাতে, পুঁজিবাদের হাতে এই মালিকানা আছে। পুঁজিবাদী এই মালিকানার প্রভাব কাটিয়ে শ্রমকে নিয়ন্ত্রণ করে। শ্রমকে যখন নিয়ন্ত্রণ করে তখন একটা মূল্য তৈরি হয়। কি মূল্য? এই যে পণ্য যে অবস্থাতে কাঁচা মাল উপাদান এটার থেকে যখন উৎপাদন হলো, সেই উৎপাদন থেকে যে পণ্য তৈরি হলো, এই পণ্য সম্পূর্ণ অন্যভাবে রূপান্তর হলো। পণ্য যে অবস্থায় ছিল সেই অবস্থায় নেই, পণ্য অন্য রূপান্তরিত পণ্য হয়ে গেল। এবং শ্রমের যেটুকু শ্রমিক যা শ্রম দিল, সেই শ্রমের মূল্য কিন্তু এইভাবে ওই রূপান্তরিত পণ্যের মূল্যের ভেতরে ঢুকে গেল, ওর ভেতরে অন্তর্নিহিত হয়ে গেল। তাহলে শুধুমাত্র পণ্যের মূল্যর ভেতরে যা হলো, তার জন্য কি কি এর ভেতরে আছে? এই মূল্যের ভেতরে, এই মূল্যের ভেতরে আছে পুঁজি, যেটা নির্দিষ্ট করে যেটা থাকে, যেটা আগের অধিকারের ফলে, মালিকানার ফলে যে অংশটুকু ছিল কনস্ট্যান্ট, স্থির যে অংশটা, আরেকটা যেটা পরিবর্তনশীল, মানে যেটা শ্রমের উপরে নির্ভরশীল। শ্রম যেরকম উৎপাদন করবে, শ্রমিক যেরকম উৎপাদনশীলতা তার থাকবে, শ্রমের উৎপাদনশীলতার উপর নির্ভর করে সেটা হলো ভেরিয়েবল, উৎপাদন হলো। কিন্তু এই যদি মোট মূল্য হয়, তাহলে এই উৎপাদন থেকে পুঁজিবাদীর লাভ কোথায়? যা নিয়ে শুরু করেছিল তা নিয়েই যদি শেষ করে উৎপাদন, তাহলে পুঁজিবাদী এই এতটা সময় ব্যয় করে উৎপাদন করবে কেন? সুতরাং উৎপাদন যখন হচ্ছে তখন উদ্বৃত্ত আছে, অর্থাৎ শুধুমাত্র রিপ্রোডাকশন নয়, প্রজনন নয়, এই উৎপাদন ব্যবস্থাকে আরেকবার পুনরায় তাকে প্রতিষ্ঠা করা নয়, এর থেকে কিছুটা বাড়তি না আসলে, উদ্বৃত্ত না আসলে এই উৎপাদন হবে না। উদ্বৃত্ত মূল্য শুরু হলো, উদ্বৃত্ত মূল্যের কথা।
প্রজনন আছে, পুরনো যা দিয়ে শুরু করেছিল সেগুলোকে সেই অবস্থায় রাখতে হবে, এবং আবার পরবর্তীকালে আরো বেশি মূল্য তৈরির জন্য উদ্বৃত্ত মূল্য দরকার। এখানে খুব পরিষ্কার করে একটা কথা বেরিয়ে আসছে, এই উদ্বৃত্ত মূল্য কোনো অবস্থাতেই সম্ভব নয় শ্রম ছাড়া। এই উদ্বৃত্ত মূল্য তৈরির পেছনে শ্রমিক রয়েছে। শ্রম ছাড়া তো এই উদ্বৃত্ত মূল্য হয় না, কারণ মূল্যটাই তো হয় না শ্রম ছাড়া। উদ্বৃত্ত মূল্য যতটা বাড়বে ততই মুনাফা বাড়বে। তাহলে এই উদ্বৃত্ত মূল্যর অংশ শ্রমিক তার শ্রম দিয়ে তৈরি করছে, কিন্তু তার অংশ সে ভোগ করতে পারছে না। সে তো পাচ্ছে মজুরি, যার মধ্যে উদ্বৃত্ত মূল্য নেই। অর্থাৎ শ্রম যে মূল্য তৈরি করছে সেই মূল্যের অংশ সে সবটা পাচ্ছে না। এটাই পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার বৈশিষ্ট্য। এবারে তথাকথিত নয়া ধ্রুপদী যারা শুধু ওই উৎপাদনের দাম থেকে অর্থনীতিটাকে দেখেন, পেছনটা দেখেন না, তারা তো বলবেন শ্রমিক তো মজুরি পাচ্ছে, তাহলে কেন সে তার দাম পাচ্ছে না? কেন সে পাচ্ছে না? কি সে পাচ্ছে না? অধিকার। কিসের অধিকার? উদ্বৃত্ত মূল্যর উপরে অধিকার। এই পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার মোট মূল্যটাই তো সে তৈরি করছে, কিন্তু এই মূল্যের একটা ছোট অংশ সে পাচ্ছে, বাকি অংশ কিন্তু পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার প্রজনন এবং যেটাকে অ্যাকিউমুলেশন বলে, পুঞ্জি ভবনে চলে যাচ্ছে। মানে তাকে আরো বর্ধিত করতে, মুনাফা বর্ধিত করতে তাকে সাহায্য করছে। এখানে শ্রমিকের শোষণ। যতটা শোষণ বাড়বে ততটাই উদ্বৃত্ত মূল্য বাড়বে, মূল্য বাড়বে। পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার মূল্য বাড়বে, অর্থাৎ যে কোনো পুঁজিবাদী দেশের মোট উৎপাদনের মূল্য বাড়বে। শ্রমিকের শোষণ ছাড়া এটা সম্ভব নয়। তাহলে আমরা যে ন্যূনতম মজুরির কথা বলি, সেই ন্যূনতম মজুরি কি শোষণকে একটু কমায়? আসলে ন্যূনতম মজুরির কোনো কথা কিন্তু মার্ক্সীয় অর্থনীতির তত্ত্বে নেই। এটা আছে সেই পুঁজিবাদী অর্থনীতির তত্ত্বে, যারা ওই দাম থেকে অর্থনীতিটাকে দেখেন, বাজার থেকে শুরুই করেন চিন্তা ভাবনা, তার পেছনের দিকটা ভাবেন না। অর্থাৎ কি করে এই উৎপাদন ব্যবস্থা, এই প্রক্রিয়া হলো, সেটা ভাবেন না। এখন ন্যূনতম মজুরি তাহলে কি? ন্যূনতম মজুরি হলো প্রজনন, শ্রমের প্রজননকে, অর্থাৎ শ্রমিক যে পরিমাণ শ্রম আজকে দিচ্ছে সেই পরিমাণ শ্রম পরের দিন যাতে দিতে পারে সেই জন্য তার কতটুকু দরকার, সেটাই ন্যূনতম মজুরি। ন্যূনতম মজুরির ধারণাটা কিন্তু সেটাই। কাজেই বোঝা যাচ্ছে ন্যূনতম মজুরি এটা শ্রমিকের যত না অধিকার, তার থেকে বেশি পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য দরকার। আমরা যখন ইদানিংকালে গত কয়েক দশক ধরে দেখছি যে মজুরির হার কমছে, ন্যূনতম মজুরি সত্যিই কমে যাচ্ছে, এবং
শ্রমিকের টিকে থাকা দায় হয়ে যাচ্ছে। মহামন্দার অর্থনীতি এটাই আমাদের দেখিয়েছে। সেটা কিন্তু আসলে পুঁজিবাদী অর্থনীতিরই সংকট, তীব্র সংকট বোঝাচ্ছে। এই সংকট এমন একটা জায়গায় যাচ্ছে যে পুঁজিবাদী অর্থনীতির ব্যবস্থাকে টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। তাই বিকল্পের কথা বলা হচ্ছে এবং এই বিকল্প খুঁজতে গিয়ে মার্ক্সীয় অর্থনৈতিক তত্ত্বের দিকে তাকানো হচ্ছে। এটাই এখনকার বর্তমান অর্থনীতির পরিপ্রেক্ষিতে নানান গবেষণা গ্রন্থে নানান জায়গায় এই কথাটাই বোঝানোর চেষ্টা করছে। মানুষ এটাই বুঝতে চাইছে। এবার দেখা যাক শ্রমের দিকে। শ্রমের কথা আমরা যেভাবে তথাকথিত অর্থনীতির দুনিয়াতে শ্রমিকের কথা শুনে থাকি, মার্ক্সীয় অর্থনৈতিক তত্ত্বে শ্রমের কথা কি বলেছে? এটা ঠিকই, শ্রমকে আমরা বিনিময়যোগ্য পণ্যের মধ্যে রূপান্তরিত হতে দেখেছি। মার্ক্স কিন্তু পরিষ্কার একটা কথা বলেছেন শ্রমের আলোচনা করতে গিয়ে। শ্রমের মধ্যে শ্রম শুধু মেটেরিয়াল নয়, শ্রম এটার মধ্যে সোশ্যাল বা সামাজিক বিষয় আছে। শুধু পণ্যের মাধ্যমে দেখলেই চলবে না। শ্রম সামাজিক। শ্রমিক দিচ্ছে, শ্রম আসছে শ্রমিকের থেকে। শ্রমিক মানে মানুষ। সুতরাং শ্রম সমাজ তৈরি করছে। এর একটা সামাজিক দিক আছে। শ্রম সামাজিক শ্রেণী তৈরি করছে। শ্রম শ্রেণী তৈরি করছে। শ্রম এবং পুঁজির এই বিভাজন, নিয়ন্ত্রণ, পুঁজি যেভাবে শ্রমকে নিয়ন্ত্রণ করছে এবং পুঁজি মূল্য তৈরি করতে পারছে না, শ্রম মূল্য তৈরি করছে। এর মানে দু ধরনের শ্রেণী, সামাজিক সমাজ তৈরি হচ্ছে, পুঁজিবাদী সমাজ সৃষ্টি হচ্ছে, এর সংজ্ঞা আসছে। পণ্য কিভাবে তৈরি হয়? পণ্য তৈরির প্রক্রিয়াটা অর্থনৈতিক যেরকম একটি সামাজিক প্রক্রিয়াও আছে, যেটাকে কার্ল মার্কস বলেছেন ডিরেক্ট সোশ্যাল মেটেরিয়ালাইজেশন অফ অ্যাবস্ট্রাক্ট হিউম্যান লেবার। এবার আমরা এই জায়গাটা একটু চলে আসি বুঝবার জন্য। এই যে শ্রম, এটাকে দু ধরনের শ্রম হিসেবে বলেছেন, কনক্রিট লেবার এবং অ্যাবস্ট্রাক্ট লেবার। এই অ্যাবস্ট্রাক্ট লেবারের ধারণাটা একমাত্র মার্ক্সীয় তত্ত্বে পাওয়া যায়। বিমূর্ত শ্রম। বিমূর্ত শ্রম হচ্ছে এটি, যখন বাজারে এই পণ্য বিক্রি হচ্ছে, তার যে পণ্যের সাথে তার বিনিময় হচ্ছে, এই বিনিময় যোগ্যতাটা সামাজিকভাবে প্রয়োজনীয় শ্রমের ওপরে নির্ভর করছে এবং এই সামাজিকভাবে প্রয়োজনীয় শ্রমটাই হচ্ছে বিমূর্ত শ্রম। পুঁজিবাদী দুনিয়া, পুঁজিবাদী অর্থনীতি ঘূর্ণাবর্তের মতো ঘোরে এই পুঁজিবাদের উৎপাদন ব্যবস্থার উপরে। এই উৎপাদন ব্যবস্থা পণ্য তৈরি করে। এইটাকে বলা হয় কমোডিটি ফেটিশিজম, পণ্যের ফেটিশিজম। পণ্য থাকছে, পণ্যের চারপাশে ঘুরছে, পণ্য নিয়ন্ত্রণ করছে, মানুষের সাথে মানুষের সম্পর্ক থেকে শুরু করে সবটাই পণ্য নিয়ন্ত্রণ করছে। একটি সামাজিক প্রক্রিয়া। কাজে যখন বিনিময় হচ্ছে, সেই বিনিময়ের মধ্যে ডিরেক্ট সোশ্যাল মেটেরিয়ালাইজেশন অফ অ্যাবস্ট্রাক্ট হিউম্যান লেবার হচ্ছে, অর্থাৎ এই বিমূর্ত শ্রমের সরাসরিভাবে সমাজ তাকে অর্থমূল্যে রূপান্তরিত করছে। সামাজিকভাবে ওই শ্রমের অর্থমূল্যে রূপান্তরিত হচ্ছে।
এটা আর শ্রমশক্তি এক কথা নয়। শ্রমশক্তি পণ্য, অর্থাৎ যদি আমি এই শ্রমকে শ্রমশক্তি হিসেবে দেখি, সেটা একটি পণ্য। লেবার পাওয়ার যেটা, শ্রমের শক্তি যেটা, আর শ্রম, মার্ক্সীয় তত্ত্বের শ্রম কিন্তু সাধারণভাবে শ্রমের থেকে আলাদা। এই শ্রমের ক্ষমতা এটাই, কারণ এটা সমাজ বুঝতে সাহায্য করে। বিমূর্ত শ্রমের মধ্যে সামাজিকভাবে প্রয়োজনীয় যে শ্রম, যা পণ্যে রূপান্তরিত হচ্ছে, রূপান্তরিত পণ্যের মাধ্যমে চলে আসছে এই সমাজে, সেটাই হচ্ছে বিমূর্ত শ্রম। এই শ্রমের ভিত্তিতেই শ্রেণী তৈরি হয়। এই শ্রমের কোনো সংজ্ঞা আমরা অন্য কোথাও মার্ক্সীয় তত্ত্ব ছাড়া বুঝতে পারি না। আর এই বিমূর্ত শ্রম ছাড়া কখনোই পুঁজিবাদী ব্যবস্থা বোঝা যায় না। উৎপাদন ব্যবস্থা, তো উৎপাদন হলো এবারে বিনিময়ের দিকে চলে আসছে। বিনিময়তে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, সার্কুলেশন মার্ক্স বলেছেন। পণ্য বিনিময় হলো টাকাতে, সেই টাকা দিয়ে আবার পণ্য কেনা হলো, যেটা কাঁচামাল হিসেবে বা উপাদান হিসেবে ব্যবহার হলো, আবার উৎপাদন হলো, আবার টাকায় রূপান্তরিত হলো, মুদ্রায় চলে গেল। সেই মুদ্রা থেকে আবার নতুন পণ্য আসলো। কিন্তু এই ঘূর্ণাবর্ত, যে সার্কুলেশন, তাতে তো একটা বর্ধিত প্রক্রিয়ার কথাও বলা আছে, এটাকে পুঞ্জি ভবন বা অ্যাকিউমুলেশন অফ ক্যাপিটালের কথা বলা হচ্ছে। এই পুঞ্জি ভবন প্রক্রিয়া, এই পুঞ্জি ভবন প্রক্রিয়া বা অ্যাকিউমুলেশন নিয়ে অনেকে তত্ত্ব দিয়েছেন। রোজা লুক্সেমবার্গেরও তত্ত্ব আছে, জন রবিনসনেরও তত্ত্ব আছে, অনেকের তত্ত্ব দিয়েছেন। সেই তত্ত্বের ভিত্তিতে এটা পরিষ্কার যে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা কখনোই পুঞ্জি ভবন ছাড়া বা পুঁজির বর্ধিতকরণ ছাড়া, অ্যাকিউমুলেশন ছাড়া, পুঞ্জি ভবন ছাড়া সম্ভব নয়। এটা বাড়তে বাড়তে না গেলে মুনাফা বাড়ানো সম্ভব নয়, এবং এই মুনাফা বাড়াতে গেলে শ্রমিকের শোষণকে তীব্র করতে হবে। শ্রমিকের শোষণকে তীব্র করতে গেলে তখন যেটা আটকে যাবে, যে জায়গায় আঘাত হবে আনবে, সেটা হলো আমাদের প্রজনন ব্যবস্থা। অর্থাৎ শ্রমিক নিজেকে টিকিয়ে রাখতে পারছে না, এবং নিজেকে টিকিয়ে রাখতে না পারলে সে উৎপাদন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। আমরা দেখছি বর্তমানে অর্থনীতির দুনিয়ায় পুঁজিবাদের এই সংকটময় পুঁজিবাদ, সেটাকে বিধ্বংসী পুঁজিবাদ বলা যেতে পারে, লুঠেরা পুঁজিবাদ বলছে অনেকে। এই পুঁজিবাদী ব্যবস্থায় অনেক শ্রমিকের আত্মহত্যা হচ্ছে, কৃষকের আত্মহত্যা হচ্ছে, অর্থাৎ সে নিজেকে টিকিয়ে রাখতে পারছে না। এই নিজেকে টিকিয়ে না রাখা, এটা কিন্তু উৎপাদন ব্যবস্থাকে ব্যাহত করছে, অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এবং আসলে যেটা হচ্ছে ক্রমাগত মুনাফা নিচের দিকে নামছে। এটাও মার্ক্সের তত্ত্বে ছিল যে এই অবস্থায় যখন সমস্ত শ্রমই পুঁজিবাদে উৎপাদনশীল শ্রম, সমস্ত উৎপাদনশীল শ্রম পুঁজিবাদী শ্রমশক্তিতে পণ্যায়ন হয়, শ্রমশক্তি ব্যবহারিক মূল্য যখন তৈরি করে, তখন এমন একটা পরিস্থিতি আসে, মুনাফা বাড়াতে গেলে, এই পুঞ্জি ভবনকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের মুনাফাকে আস্তে আস্তে দেখা যাবে একটা সময়ের পরে কমতে শুরু করছে। মুনাফার হারের কমে যাওয়া, এটাই কিন্তু পুঁজিবাদের সংকটের বিষয়। পুঁজিবাদের সংকটের এই মুনাফার কমে যাওয়ার সময় পুঁজিবাদ
উন্মাদের মতন সমস্ত ক্ষেত্রে বিচরণ করার চেষ্টা করে এবং এই শ্রমের বস্তুগত রূপ এবং শ্রম শক্তিতে রূপান্তরিত রূপের সাহায্যে সে সমস্ত জায়গায় এই রূপান্তর ঘটানোর চেষ্টা করে, সামাজিকীকরণকে প্রভাবিত করার চেষ্টা করে। আমরা নয়া উদারীকরণের বছরগুলি কয়েক 3 দশক আমরা দেখলাম যে এই রূপটা খুব প্রকট হলো। একচেটিয়া পুঁজিবাদের দিকে যাবে। মার্কস বলেছিলেন, লেনিন পরে ব্যাখ্যা করেছিলেন, কমরেড লেনিনের ব্যাখ্যায় আমরা সাম্রাজ্যবাদের আমরা ব্যাখ্যা পাই। সেখানে স্পষ্ট বলা আছে কিভাবে একচেটিয়া পুঁজিবাদ তার নিজস্ব মুনাফা খোঁজার জন্য কত রকম প্রক্রিয়াতে এই দুনিয়াকে ভাগ করবে এবং সমস্ত ক্ষেত্রে তার মুনাফা বাড়ানোর চেষ্টা করবে। যে কথা উচ্চ ছিল সে কথাও আজ সত্যি যে প্রকৃতিও বিনষ্ট হয়ে যাচ্ছে এই পুঁজিবাদের মুনাফা বৃদ্ধি করার পরিস্থিতির যাবে। অবিরত মুনাফাকে বাড়িয়ে যাওয়া সম্ভব নয়, এই কথা মার্কস বলেছিলেন। পুঁজিপতিরা এরকমই একটি শ্রেণী যারা অবিরত মুনাফা নিজেদের বাড়িয়ে যেতে থাকে, যার ফলে পুঁজিপতিদের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়। এই অর্থনীতির ভিত্তি হলো এই দ্বন্দ্ব। আমরা এখন দুনিয়াতে যে নানান দ্বন্দ্বের কথাটা দেখছি সেইটাই কিন্তু এই পুঁজিপতিদের মধ্যে দ্বন্দ্ব। এটাও বলা আছে মার্কসের তত্ত্বে, ছোট ছোট পুঁজিপতিরা আস্তে আস্তে এই একচেটিয়া পুঁজিপতিদের ছত্রছায়ায় চলে আসবে, অর্থাৎ একচেটিয়া পুঁজিপতি, যেটা মনোপলি ক্যাপিটালিজম, তারাই একাধিপত্য কায়েম করবে। বর্তমানে আমরা দেখছি সেই জায়গা থেকে পরবর্তীকালের দুনিয়া। মার্কস যে সময় এই পুঁজিবাদের তত্ত্ব লিখছেন তখন পুঁজিবাদই ভালো করে বিকশিত হয়। সবটা তত্ত্বের উপর দাঁড়িয়ে তিনি লিখেছিলেন, বিজ্ঞানের উপর ভিত্তি করে তিনি লিখেছিলেন। কিন্তু আজকে ফিরে যেতে হচ্ছে সেই দিকে। সারা দুনিয়াতে যারা ওই দাম স্তর থেকে শুরু করে অর্থনীতিটা দেখেছিলেন, যারা শ্রেণী বিভাজন থেকে দেখেননি, যারা শ্রম এবং পুঁজির মধ্যেকার সম্পর্ক দিয়ে দেখেননি, যারা উৎপাদন সম্পর্ক দিয়ে অর্থনীতির ব্যাখ্যা করেননি, মার্কস করেছিলেন বলেই যে ভবিষ্যৎটা উনি দেখেছিলেন সেটা আজকে সত্যি, যে মুনাফা কমছে, মুনাফার হার প্রকৃত অর্থে কমছে। একচেটিয়া পুঁজিপতি আস্তে আস্তে হলো সারা পৃথিবীতে। আমরা দেখলাম প্রথমে ট্রান্সন্যাশনাল মাল্টিন্যাশনাল ক্যাপিটাল, তারপরে কর্পোরেট ক্যাপিটাল, এবং এই কর্পোরেটের আওতায় পড়ে কিভাবে ছোট ছোট পুঁজি নষ্ট হচ্ছে, ছোট ছোট ক্ষেত্রগুলো আস্তে আস্তে ঘিলে খাওয়ার মতো হচ্ছে। সত্ত্বেও কি প্রজনন এবং অ্যাকিউমুলেশন বা যেটা পুঞ্জি ভবন সেটাকে বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে? মার্কস বলেছিলেন তাতেও সম্ভব হবে না। বর্তমান দুনিয়া প্রমাণ করছে তা সম্ভব হচ্ছে না। তার ফলেও মুখ থুবড়ে পড়ছে। মার্কস বলেছিলেন এই কথা। যখন মার্কস ক্যাপিটাল লিখছেন তার আগে গুডরিচ যখন লিখেছিলেন তখন কিন্তু আসলে তিনি এই কথাটাই বারবার বলেছিলেন। সেখানে পুঁজির কোনো নিজস্ব উৎপাদিকা শক্তি নেই। পুঁজির উৎপাদিকা শক্তি কিন্তু শ্রমেরই উৎপাদিকা শক্তি। তাহলে শ্রমের উৎপাদিকা শক্তিকেই যদি আমি মেরে ফেলি তাহলে পুঁজির উৎপাদিকা শক্তি কোন দিকে এগোতে পারে না এবং মুনাফার হার কমতে থাকবে পরবর্তীকালে। আর
পুঁজির যেহেতু নিজস্ব কোনো উৎপাদিকা শক্তি নেই, উৎপাদিকা শক্তির বিকাশ একমাত্র শ্রমের মাধ্যমেই সম্ভব। যদি প্রযুক্তির সাহায্য নেওয়া হয়, সেই প্রযুক্তির জন্য শ্রমের উৎপাদিকা শক্তির দরকার। উৎবৃত্ত মূল্য আস্তে আস্তে কমতে শুরু করে। আমরা একটা সময় দেখেছিলাম যখন সমাজতান্ত্রিক দুনিয়াতে এলোমেলো ওলট পালট এসেছিল, সেই সমাজতান্ত্রিক দুনিয়ার এলোমেলো ওলট পালটের সময় সেটা নিয়েই খুব কথা হচ্ছিল। তখন পুঁজিবাদের সংকট নিয়ে বিশেষ কথা হতো না, সমাজতন্ত্রের কত সংকট সেটা নিয়েই কথা হতো। কথাগুলো বদলে গেছে। তার কারণ পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা, পুঞ্জীভবন, মুনাফার হারের দ্রুত পড়ে যাওয়া, পতন, এগুলো যেভাবে মার্ক্সীয় তত্ত্বতে আছে সেগুলো আবার ফিরে আসছে, ঘটনাক্রমের মাধ্যমে ফিরে আসছে, তত্ত্বের মাধ্যমে নয়। ঘটনাক্রম যখন প্রমাণিত করছে যে যে কথা মার্ক্স বলেছিলেন সেই অনুযায়ী এখন দুনিয়াতে পুঁজিবাদের গতি প্রকৃতি দেখা যাচ্ছে, তখন মার্ক্সীয় অর্থনৈতিক তত্ত্ব আর শুধু মার্ক্সবাদীরা চর্চা করবে এইরকম জায়গা থেকে আমরা বেরিয়ে আসছি। এটা সারা দুনিয়াকে বোঝার জন্য এক চর্চিত বিষয় হিসেবে আজ প্রতিষ্ঠিত হচ্ছে। এটা কোনো বিকল্প নয়, এটাই অর্থনীতি, এটাই পুঁজিবাদী দুনিয়াকে, পুঁজিবাদকে বোঝার তত্ত্ব। কারণ মার্ক্স যখন পুঁজিবাদকে বুঝেছিলেন, মার্ক্স কিন্তু প্রাক পুঁজিবাদী সময় থেকে এটাকে বুঝবার চেষ্টা করেছে। সুতরাং যে সময়টা আমরা খুব সমাজতান্ত্রিক দুনিয়ায় ওলট পালট দেখলাম, এই চিন্তাধারাগুলো পিছিয়ে গেল। এরপরে আমরা এলাম একটা সময় যেটাকে বলা হলো মার্ক্স উত্তর সময়। মার্ক্স তো এটা বলেছেন, মার্ক্স উত্তর সময়, উত্তর আধুনিকতার বিষয়। তারা বলতে শুরু করলো মার্ক্সের গ্রুন্ডরিচ থেকে যা পাচ্ছি আমরা তার দিকে আমরা এগোচ্ছি, আমরা অন্যভাবে মার্ক্সকে বুঝবার চেষ্টা করছি। অন্যভাবে মার্ক্সকে বুঝবার চেষ্টা যারা করেছেন, একটা কাজ তারা করেছেন, মার্ক্সবাদী তত্ত্ব কিন্তু শুধুমাত্র বোঝার জন্য নয়, খুব স্পষ্ট করে মার্ক্সের কথা আছে যে যারা তাত্ত্বিক মানুষ, দার্শনিক, তারা দুনিয়াকে ব্যাখ্যা করেছেন, কিন্তু কাজটা হলো তাকে পরিবর্তন করা। এই দুটো থেকে বিচ্ছিন্ন করে শুধু ব্যাখ্যার উপর ব্যাখ্যা হয়েছে, কিন্তু প্রয়োগের দিকে সেই মার্ক্স উত্তর আলোচনাগুলো যায়নি। প্রয়োগ মানে কারা মার্ক্সবাদী তত্ত্ব প্রয়োগ করে? রাজনৈতিক দল, কমিউনিস্ট পার্টিগুলো। এই প্রয়োগের জায়গায় আসার কথা আবার নতুন করে হচ্ছে। মার্ক্সের এই তত্ত্ব কিন্তু অন্য কথা বলেছে, শুধু অর্থনীতির ব্যাখ্যাই করেনি মার্ক্স। সেখানে স্পষ্ট করে শ্রেণী বিভাজনের কথা বলা আছে এবং কি করে উন্নত উৎপাদন ব্যবস্থা এই পৃথিবীতে কায়েম হবে সেই কথাটা বলেছে। উন্নত উৎপাদন ব্যবস্থা কায়েম না হলে সমাজ গড়ে উঠবে না, উন্নত সমাজ গড়ে উঠবে না। শ্রমের কিন্তু শুধুমাত্র ব্যবহারিক মূল্য না, শ্রমের কিন্তু সামাজিক মূল্য আছে। এই কথাটা প্রথম থেকে মার্ক্স বলেছেন যে সামাজিকভাবে প্রয়োজনীয় শ্রম থেকেই আমরা বিমূর্ত শ্রম পাই। আজকে পুঁজিবাদ নগ্ন হয়ে গেছে, নগ্নভাবে তার রূপটা সামনে আসছে, যে কারণে অনেক
পুঁজিবাদী অর্থনীতিবিদও তারা বলছেন যে পুঁজিবাদের অন্য কোনো চেহারা আছে নাকি? না, মুনাফা ছাড়া পুঁজিবাদীর আর কোনো লক্ষ্যমাত্রা নেই। কাজে পুঁজিবাদী অর্থনীতি সমাজ দেখবে না, সমাজের ভেতর বিভাজন দেখবে না, সামাজিক বিভাজন দেখবে না। পুঁজিবাদী অর্থনীতি লিঙ্গ, জাত, পাত, রং কোনো কিছু দেখবে না, ধর্ম দেখবে না। বিভাজনের ওপরে যদি মুনাফা বাড়ে তাই বাড়াবে। পুঁজিবাদী অর্থনীতি দেশে দেশে বিভেদ না দেখবে না, বৈষম্য দেখবে না, সামাজিক বৈষম্য, আর্থিক বৈষম্য দেখবে না, মুনাফা বাড়াতে হবে। এটা পুঁজিবাদী অর্থনীতিতে কায়েম থাকতে গেলে পুঁজিবাদীর লক্ষ্যমাত্রা নয়। পুঁজিবাদীর লক্ষ্যমাত্রা শুধুমাত্র মুনাফা, তাতে যুদ্ধ লাগে না, কিন্তু মুনাফা চাই। তাতে অশান্তি বাড়ুক, মুনাফা চাই। প্রকৃতির সাথে সমঝোতা করে বেঁচে থাকা না, মুনাফা চাই। শ্রমের কিন্তু এগুলো নেই, কারণ শ্রম, বিমূর্ত শ্রম, তার জন্য শ্রমিকের একটি তত্ত্ব আছে। শ্রমিকের যে কথা মার্কস বলেছেন সেটা হলো খুব স্পষ্টভাবে এই শ্রমিক কিন্তু বিচ্ছিন্ন উৎপাদন ব্যবস্থা থেকে। এলিনেশন, শ্রমিক বিচ্ছিন্ন। শ্রমিক কিন্তু এই উৎপাদন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে না, শ্রমিক বিচ্ছিন্ন। এই উৎপাদন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে পুঁজি, এবং পুঁজিবাদী কখনোই উৎপাদন ব্যবস্থাকে জিইয়ে রাখার জন্য উৎপাদন ব্যবস্থাকে চালিত করে না। শ্রমিকের এই বিচ্ছিন্নতা নিয়েও, এলিনেশন নিয়ে মার্কসের তত্ত্বে আছে। খনি ভবন, কেন্দ্রী ভবন, পুঁজির কেন্দ্রী ভবন এবং ঘনী ভবন, কনসেন্ট্রেশন এবং সেন্ট্রালাইজেশন অফ ক্যাপিটাল, এটাই ধীরে ধীরে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত করে। আমরা যে নয়া উদারীকরণের বছর পেলাম, নয়া উদারীকরণ বললাম, ওই সময় যেহেতু মার্কস উত্তর আলোচনাগুলো হচ্ছিল, সেই সময়ের আলোচনা, বড় পরিসরে আলোচনা কখনোই সাম্রাজ্যবাদকে নিয়ে হতো না। কিন্তু এখন তো সামনে চলে এসেছে সাম্রাজ্যবাদ। মার্কসীয় অর্থনীতিতে সাম্রাজ্যবাদের এই রূপান্তর, এটা ব্যাখ্যা করা আছে, এটাই হবে, এই দিকেই যাবে। এদিক ছাড়া কি অন্যদিকে যাওয়ার ছিল না? ভালো কোনো পুঁজিবাদী রাষ্ট্র হয়, অর্থনীতি হয়, ভালো খারাপের বিষয় নয়। এটা একেবারে যেটাকে বলা হয় ফ্যাক্টস, নৈর্ব্যক্তিক একটি কথা, যে পুঁজিবাদীর পুঁজি উৎপাদন করার মতো ক্ষমতা নেই, শ্রমেরই আছে। অর্থাৎ দেখতে গেলে সমাজের বেশিরভাগটা যে উৎপাদন ভোগ করে, মার্কসের অর্থনৈতিক তত্ত্বে আছে, সেই সমাজ উৎপাদনকে নিয়ন্ত্রণ করে না। উৎপাদনকে নিয়ন্ত্রণ করে পুঁজিবাদী, যারা শুধুমাত্র মুনাফা দেখে, সমাজের ভালো মন্দ দেখে না। এটাই মার্কসবাদী অর্থনৈতিক তত্ত্বের গোড়ার কথা, এবং এটা দিয়েই মার্কসবাদী অর্থনৈতিক তত্ত্বকে বুঝতে হবে। নিয়ন্ত্রণের যে ক্ষেত্রগুলো সাম্রাজ্যবাদের ক্ষেত্রে লেনিন বলেছিলেন, এবং পরবর্তীকালেও আমরা দেখি, সেই নিয়ন্ত্রণের ক্ষেত্রের মধ্যে শুধু পরিবেশ নেই। সামির আমিন সেটা আরো বাড়ালেন, মার্কসবাদী তাত্ত্বিক সামির আমিন গণমাধ্যমের কথাও বলেছেন, আধুনিক অস্ত্রশস্ত্র এবং যুদ্ধাস্ত্রের কথাও তারা বলেছেন। গণমাধ্যম নিয়ন্ত্রিত শুধুমাত্র মুনাফার দিকে তাকিয়ে,
গণমাধ্যম নিয়ন্ত্রিত হয়, পরিবেশ প্রকৃতি নিয়ন্ত্রিত হয়। মার্ক্সের তত্ত্বে আছে উৎপাদন ব্যবস্থা, যে উৎপাদন ব্যবস্থা সামাজিক, সেই উৎপাদন ব্যবস্থা কিন্তু প্রকৃতির সাথে বোঝাপড়া করে, সমঝোতা করে, প্রকৃতির সাথে তার যুক্ত, প্রকৃতির থেকে বিযুক্ত নয়। পুঁজিবাদী দুনিয়ার যে উৎপাদন ব্যবস্থা তা কিন্তু প্রকৃতির থেকে বিযুক্ত, শুধু সমাজ থেকে বিযুক্ত নয়, তা প্রকৃতি থেকেও বিযুক্ত। এই উৎপাদন ব্যবস্থা প্রকৃতি থেকে বিযুক্ত একটি উৎপাদন ব্যবস্থা। সুতরাং আমরা বর্তমান সময়ে পরিবেশ প্রকৃতির উপর যে অনিয়ন্ত্রিত হারে যে পতন দেখে আসছি, যে বিশৃঙ্খলা দেখে আসছি, যে চ্যালেঞ্জের মুখোমুখি আমরা, যে বিপদের মুখোমুখি আমরা, যুদ্ধ এবং নানান যুদ্ধাস্ত্রের বিষয়ে যে বিপদের মুখোমুখি আমরা, যে ধ্বংসের দিকে আমরা যাচ্ছি, সবটাই মার্ক্সবাদী অর্থনৈতিক তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়। এই ব্যাখ্যার কিছুটা আপনাদের সামনে রাখলাম। এই কথা বলে আপাতত আমি শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।